দশম শ্রেণীর চলতড়িৎ অধ্যায়ের যে আগের 3টি ভিডিও আমরা দিয়েছি দেখেছি সেখান থেকে কিছু গাণিতিক সমস্যা আজকে আলোচনা করব। দেখো এখানে আমি কতগুলো গাণিতিক সমস্যাগুলো লিখেছি এবং কিছু সমাধান করে দিয়েছি এবং টাস্ক হিসাবেও কিছু গাণিতিক সমস্যা আমরা দিয়েছি। আচ্ছা, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেন এর সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110 ভোল্ট মেন এর সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে? তাহলে দেখতে পাচ্ছি কি কি দেওয়া আছে। প্রথমে আমরা সেই যদি তার লিস্টগুলো করে নিই, কি কি রাশিগুলোর মান দেওয়া আছে, কি কি তথ্যগুলো দেওয়া আছে, তাহলে আমাদের অঙ্কটা করে নিতে সুবিধা হবে। আমি এখানে লিখে দিয়েছি প্রথম ক্ষেত্রে বলতে যখন 220 ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করা হয়েছে তখন এর ক্ষেত্রে আমরা বলেছি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট। যেহেতু 220 ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করা হয়েছে তাহলে এখানে বিভব প্রভেদ হবে 220 ভোল্ট। বৈদ্যুতিক বাতি, এখানে পরিবাহী বলতে বৈদ্যুতিক বাতির দুই প্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট। আচ্ছা, পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা অর্থাৎ বৈদ্যুতিক বাতির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বলে দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এবার দেওয়া আছে যে ওই বাতিকে যদি 110 ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করে কত প্রবাহ হবে। আচ্ছা, বাতিটির রোধটা আমাদের পেতে হবে। রোধ না পেলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রবাহ মাত্রা নির্ণয় করতে পারবো না। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের পরিবাহী রোধটা বের করে নিতে হবে। তাহলে পরিবাহী রোধ অর্থাৎ বাতিটির রোধ সমান বিভব প্রভেদ ডিভাইডেড বাই প্রবাহ মাত্রা। বিভব প্রভেদ 220 ভোল্ট আর প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার বা ওহম এককে আমরা পরিবাহী রোধটা পাবো। তাহলে পরিবাহী রোধ পেলাম 220 ওহম, অর্থাৎ বাতিটির রোধ হলো 220 ওহম। এরপর দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে 110 ভোল্ট আর বাতির রোধ আমরা আগেই জেনে গেছি 220 ওহম। তাহলে বাতিটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, বাতির দুই প্রান্তের বিভব প্রভেদ আর বাতির রোধের অনুপাত হবে। তাহলে 110 ভোল্ট বিভব প্রভেদ দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে আর বাতির রোধ হচ্ছে 220 ওহম। সেক্ষেত্রে আমরা প্রবাহ মাত্রা পেলাম 1/2 অ্যাম্পিয়ার বা 0.5 অ্যাম্পিয়ার। এটা আমরা ওহমের সূত্রানুসারে এই অঙ্কটা এই সমস্যাটা সমাধান করলাম। এর আগেও তোমাদের কোশ্চেনে একটা দুটো ওহমের সূত্রানুসারে সমাধান দেওয়া আছে। বাকি তোমরা অন্যান্য টেস্ট পেপার বা যে কোনো প্রশ্ন বিচিত্রা থেকে এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে হবে। ওহমের সূত্রানুসারে যে অঙ্কগুলো দেওয়া সমাধান করতে হবে যে সমস্যাগুলো, সেই ক্ষেত্রে 3টে রাশি বিভব প্রভেদ, প্রবাহ মাত্রা এবং রোধ, এই 3টার মধ্যে যে কোনো দুটো রাশি দেওয়া থাকবে, অন্য একটি মান বের করতে হবে। সে তথ্যগুলো প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে থাকতে পারে। এরপর আমরা দ্বিতীয় একটা অঙ্কে চলে যাব। একটি পদার্থের রোধাঙ্ক দেওয়া আছে। এখানে রোধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে একটি পদার্থের রোধাঙ্ক 9 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। এই পদার্থের 0.3 সেন্টিমিটার ব্যাসের কত দৈর্ঘ্যের তার নিলে রোধ হবে 1 ওহম। আচ্ছা, কি কি দেওয়া আছে আমরা দেখে নিই। পরিবাহীর উপাদানের রোধাঙ্ক দেওয়া আছে যেটাকে আমরা রো দিয়ে চিহ্নিত করেছি 9 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যাস দেওয়া আছে 0.3 সেন্টিমিটার। আমরা পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ বের করে নিয়েছি 0.3 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার। আর তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? দেখো প্রস্থচ্ছেদটা হচ্ছে বৃত্তাকার, তাহলে সেই বৃত্তাকার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা পাবো A = π × r²। তাহলে π × 0.3 ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার। এখানে পরিবাহীর রোধটা কত দেওয়া আছে? আর দেওয়া আছে 1 ওহম। পরিবাহীর দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো পরিবাহীর রোধ আর সমান রো L/A, যেখানে আর হচ্ছে পরিবাহীর রোধ, রো হচ্ছে পরিবাহীর উপাদানের রোধাঙ্ক, এল পরিবাহীর দৈর্ঘ্য, এ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা যদি এল বের করতে চাই অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য, তাহলে এল সমান কত হবে? আর এ ডিভাইডেড বাই রো, এইটা হবে। এবার দেখো আর এ রো প্রত্যেকটার মানই আমরা জানি। আর দেওয়া আছে 1 ওহম, রো দেওয়া আছে 9 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার, আর এ দেওয়া আছে, দেখো এ আমরা বের করে নিয়েছি π × 0.3 ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার। এবার এই ক্যালকুলেশনটাই আমরা একটু করে নেব। দেখো ক্যালকুলেশনটা করে নিই। দিয়ে দেখো আমরা মানগুলো এখানে সব বসিয়ে দিয়েছি। এ
আর এর 0.3 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার, এটা নিচের করে নিয়েছি, আর রো এর মান 9 × 10⁻⁶ সেন্টিমিটার। এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে নিয়ে মানটা বের করেছি। তোমরা প্রত্যেক ক্যালকুলেশনটা নিজে একবার দেখে নেবে। আমি ক্যালকুলেশনটা করে দিয়েছি। আর এক্ষেত্রে এল আমরা পেয়ে গেছি 7856 সেন্টিমিটার প্রায়। আর তাহলে প্রায় দেখতে পাচ্ছি 78.57, আমি এটা পুরোটাই লিখছি 78.57 মিটার, প্রায় 78 মিটার বলেছিলাম আর কি। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটা, পরিবাহীর দৈর্ঘ্য পেয়ে গেলাম, উত্তর লিখে দিলাম পরিবাহীটির। এটা ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছিলো। পরিবাহীর 78.57 মিটার দৈর্ঘ্যের তারের রোধটা হবে 1 ওহম। এরপরে দেখো তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কটা দেখে নাও। একটি পদার্থের রোধাঙ্ক 8 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার, ওই পদার্থের 0.2 সেন্টিমিটার ব্যাসার্ধের কত দৈর্ঘ্যের তারের রোধ 1 ওহম হবে। একই রকম অঙ্ক, আগে যেরকমটা করেছি সেরকম। এক্ষেত্রে ব্যাসার্ধ দেওয়া আছে, আগে শুধু ব্যাস দেওয়া ছিল। এবার দেখো, একটি পদার্থের রোধাঙ্ক 9 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার, ওই পদার্থের 0.5 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারের কত দৈর্ঘ্যের রোধ 0.5 ওহম হবে। এক্ষেত্রে সরাসরি ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, আর রোধ দেওয়া আছে, রোধাঙ্ক দেওয়া আছে, পরিবাহীর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তারপরে চলে যাচ্ছি, এরপরে আরেকটা অঙ্ক আছে। দেখো এরপরে অঙ্কগুলো, দুটি তারের দৈর্ঘ্যের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। দুটি তারের দৈর্ঘ্যের এবং ব্যাসার্ধের দুটোরই অনুপাত 2:1 ও রোধাঙ্কের অনুপাত 2:3 হলে রোধের অনুপাত কত হবে। অর্থাৎ পরিবাহী দুটির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে, রোধের অনুপাত নির্ণয় করতে হবে। আমরা দেখো প্রথমে কি করেছি, দুটো তারের ক্ষেত্রে কতগুলো রাশি আমরা ধরে নিয়েছি। মনে করেছি প্রথম তারের দৈর্ঘ্য হচ্ছে L1, ব্যাসার্ধ R1 এবং রোধাঙ্ক ρ1। দ্বিতীয় তারের ক্ষেত্রে দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্ক যথাক্রমে L2, R2 এবং ρ2 এরকম ধরে নিয়েছি। তাহলে প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, πr1²। দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, πr2²। এবার প্রথম তারের রোধ, আমাদের দেখো দুটো তারের রোধের অনুপাত বের করতে বলেছে। প্রথম তারের রোধ R1 = ρ1 L1/πr1²। নিচে এ ছিল, এর জায়গায় আমরা πr1² বসিয়েছি, ক্ষেত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দ্বিতীয় তারের ক্ষেত্রে R2 = ρ2 L2/πr2²। এবার এই দুটোর অনুপাত নিয়ে নিয়েছি। অনুপাত নিয়ে নেওয়ার পরে দেখো এইভাবে রেখেছি, ρ L1/πr1² ডিভাইডেড বাই ρ2 L2/πr2²। তাহলে দেখো এখানে ρ1/√2 এটা পেলাম, L1/L2 এটা পেলাম, আর R2²/R1² পেলাম, পাইটা কেটে যাবে। এবার দেখো কি কি দেওয়া আছে। দেখো দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:1, এখানে আমরা দেখে না দৈর্ঘ্যের অনুপাত 2:1 দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখেছি, দেওয়া আছে দৈর্ঘ্যের অনুপাত 2:1, মানে 2/1 L1/L2। আচ্ছা, ব্যাসার্ধের অনুপাত এটাও 2:1 দিয়েছিল, R1/R2 = 2:1, that is equal to R1/R2 = 2/1, আর 1/√2 = 2/3। এখানে 2:3 অনুপাতটা দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অনুপাতগুলো পেয়ে গেছি, প্রত্যেকটা অনুপাতের মান বসিয়ে দিয়েছি। ρ1/√2 দেখো 2/3, L1/L2 = 2/1 ইন্টু R2/R1, এখানে R1/R2 2:1 পেয়েছিলাম। এখানে দেখো প্রত্যেকটা দেখে নাও আরেকবার। R1/R2 = ρ1/√2 মান বসিয়ে দিয়েছি 2:3, L1/L2 মান বসিয়েছি 2:1, আর R2²/R1², এখানে 1/R2 = 2:1 পেয়েছিলাম। তাহলে R2/R1 1:2 হয়ে যাবে। তাহলে R2²/R1² ওইটার স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ, 1/2 এর স্কোয়ার। এখানে ওই অনুপাতটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে দেখো কাটাকুটি হয়ে গিয়ে 1/3 পাওয়া গেছে। অর্থাৎ R1:R2 = 1:3। তাহলে এক্ষেত্রে রোধের অনুপাতটা হবে 1:3। এই রকম আরও কতগুলো অঙ্ক তোমাদের দেওয়া আছে, দেখে নাও অঙ্কগুলো। 6 দাগের অঙ্কটা, 6 দাগ দেখো, একটি একই উপাদান ও একই দৈর্ঘ্যের দুটি তারের প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয় তারের রোধ আর হলে প্রথমটির রোধ কত হবে। যেমনভাবে আমরা আগের অঙ্কটা করেছি, এক্ষেত্রে
কি কি দেওয়া আছে আগে লিখে নেব, কি কি বের করতে হবে সেগুলো লিখে নেব, তারপরে চেষ্টা করব একই রকমভাবে। এবার দেখো পরের অঙ্কটা, একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার আছে, একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ, এদের রোধের অনুপাত কত হবে? এই একই রকমভাবে চেষ্টা করবে, আর যদি এগুলো আটকায় তাহলে আমাকে জানাবে। একই উপাদানের দুটি তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 4 গুণ, প্রথমটির রোধ দ্বিতীয়টির দুগুণ হলে তার দুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এরপরে দেখো 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অন্তিম রোধ কত হবে? আচ্ছা, এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো দেওয়া আছে প্রাথমিক রোধ হচ্ছে 6 ওহম, অর্থাৎ তারটা প্রাথমিক অবস্থায় তার রোধটা 6 ওহম ছিল, তারটাকে টেনে দেওয়া হয়েছে, টেনে কি করা হয়েছে, এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ করা হয়েছে, দৈর্ঘ্যটা বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা, দৈর্ঘ্য যদি বৃদ্ধি হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তন হবে, আর প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য যা ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা ছিল দ্বিতীয় ক্ষেত্রে দুটোই পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু তারের যে উপাদান সেই উপাদানের মোট আয়তনের কোনো পরিবর্তন হবে না। এই ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে কাজে লাগাবো। দেখো আমরা করেছি, তারটির প্রাথমিক দৈর্ঘ্য L1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, অন্তিম দৈর্ঘ্য L2, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2, তারটির প্রাথমিক রোধটাকেও আমরা ধরে নিয়েছি R1 এবং অন্তিম রোধ R2। আর যেহেতু তারের উপাদানের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ একটা উপাদানের তারই ছিল, সেই তারটাকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হয়েছে, তাহলে উপাদানের কোনো পরিবর্তন না হওয়ার জন্য উপাদানের রোধাঙ্ক একই থাকবে, ওই রোধাঙ্ককে আমরা ধরে নিচ্ছি রো। তার দুটির উপাদানের রোধাঙ্ক হচ্ছে রো। এবার দেখো প্রথম তারের রোধ R1 সমান রো L1/A1 এবং দ্বিতীয় তারের রোধ R2 সমান রো L2/A2। তাহলে R1/R2, আচ্ছা এখানে আমরা কি বের করতে হবে, অন্তিম রোধ R2 বের করতে হবে, এই জন্য R2/R1 করেছি। R2/R1 করলে কি হবে দেখো, L2/L1 হবে, আর যেহেতু A1 এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে তাহলে এটা হবে A1/A2, এর সাথে মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হওয়ার জন্য অনুপাতটা হয়ে যাবে এখানে A1/A2। আচ্ছা, এবার দেখো তারের আয়তনের পরিবর্তন হবে না, আয়তনটা অপরিবর্তিত আছে, আয়তন যেহেতু অপরিবর্তিত আছে L1 × A1 এটা প্রাথমিক আয়তন, L2 × A2 এটা অন্তিম আয়তন, এই দুটো আয়তন সমান হবে, তাই এই ক্ষেত্রে A1/A2 সমান L2/L1, এই অনুপাতটা আমরা বের করলাম। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সম্পর্কে অঙ্কে কিছু বলা নেই, সেক্ষেত্রে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্যের অনুপাত দ্বারা প্রতিস্থাপিত করে দেব, প্রতিস্থাপিত করার পরে আমরা মানটা নির্ণয় করতে পারবো। এখানে দেখো A1/A2 সমান কি পেলাম, L2/L1, এখানে আমরা A1/A2 জায়গায় L2/L1 বসিয়ে দেবো, তাহলে দেখো L2/L1 × L2/L1 মানে L2/L1 এর হোল স্কোয়ার, তাহলে R2/R1 = হবে L2/L1 এর হোল স্কোয়ার। এরপরের অংশটা দেখো, তাহলে R2/R1 সমান হলো L2/L1 × L2/L1, তাহলে L2/L1 এর স্কোয়ার। এবার দেখো অন্তিম দৈর্ঘ্যটা প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ, এখানে বলে দেওয়া ছিল, দেখো অন্তিম দৈর্ঘ্যটা হবে প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে L2/L1 = 2/1 হয়ে যাবে। এই L2/L1 এর জায়গায় 2/1 বসিয়ে দিলে কি হবে, R2/R1 = 2/1 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 4, তাহলে R2 = 4 R1, তাহলে R2 তারের অন্তিম রোধ সেটা কত হবে, প্রাথমিক রোধের 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 × 6 ওহম 24 ওহম হবে, আর তারটির অন্তিম রোধ হবে 24 ওহম। এইরকমই অঙ্ক আরও একটা দিয়েছি আমরা বাড়ির কাজের জন্য। দেখো, আর রোধের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, নতুন তারটির রোধ কত হবে? একই রকম অঙ্ক, একই পদ্ধতিতে এগোবে, তাহলে সমাধান করা যাবে। এরপর দেখো রোধের সমান্তরাল শ্রেণীয় সমান্তরাল সমবায় এগুলো আমরা পড়েছি, সেখান থেকে কিছু অঙ্ক আমরা করার চেষ্টা করেছি। দেখো 2 ওহম, 3 ওহম এবং 5 ওহম রোধযুক্ত 3টি পরিবাহীকে কোন সমবায়ে যুক্ত করলে প্রতিটির মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা একই হবে, আর সমবায়ের তুল্য রোধ কত হবে? দেখো যেহেতু বলেছে যে 2 ওহম, 3 ওহম এবং 5 ওহম রোধ যুক্ত 3টি পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা একই হবে কোন সমবায়ে যুক্ত করলে,
এক্ষেত্রে আমরা জানি যে রোধগুলোকে বা পরিবাহীগুলোকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তাহলে শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা একই হয়। তাহলে এক্ষেত্রে প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা একই হবে, অর্থাৎ 2 ওহম, 3 ওহম এবং 5 ওহম রোধ তিনটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা একই হবে। এটাই আমরা লিখেছি, পরিবাহী তিনটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে প্রতিটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা একই হবে। এবার শ্রেণী সমবায়ে যুক্ত করলে কেমন হবে দেখো, 2 ওহম, 3 ওহম, 5 ওহমকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে এইরকম একটা সমবায় তৈরি হবে। এই শ্রেণী সমবায়ে তুল্য রোধের রাশিমালা আমরা জানি, শ্রেণী সমবায়ে তুল্য রোধ RS সমান R1 R2 R3, যেখানে R1 R2 R1 প্লাস R2 প্লাস R3 এই তিনটা রোধের যোগফল। যেহেতু R1 এবং R2 এবং R3 এই তিনটা রোধ হলো তিনটা রোধ পরস্পরকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ যদি RS হয় তাহলে এই রকম সম্পর্ক দ্বারা আমরা তুল্য রোধটাকে প্রকাশ করতে পারি, অর্থাৎ শ্রেণী সমবায়ে প্রত্যেকটা রোধের যোগফল হবে তুল্য রোধের সঙ্গে সমান। তাহলে এক্ষেত্রে দেখো 2 ওহম, 3 ওহম এবং 5 ওহম তিনটাকে যোগ করে দিলে আমরা তুল্য রোধটা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 10 ওহম। তাহলে বর্তনীর তুল্য রোধ হবে কত? 10 ওহম। এরপর দেখো এর পরের অঙ্কটাতে 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম মানের তিনটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত তুল্য রোধ নির্ণয় করতে হবে। তাহলে 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম তিনটে রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে। সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে আমরা একটু দেখে নিই। সমান্তরাল R1 R2 R3 তিনটে রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি, এইরকম একটা সমবায়। এই সমবায়ে তুল্য রোধ যদি RP হয় তাহলে তুল্য রোধের সম্পর্কটা হবে 1/RP = 1/R1 + 1/R2 + 1/R3। তাহলে প্রত্যেকটা রোধের অনন্যকের যোগফল হবে তুল্য রোধের অনন্যকের সঙ্গে সমান। এবারে সেক্ষেত্রে আমরা এইভাবে তুল্য রোধের রাশিমালাটা নির্ণয় করে নিয়েছি। 1/RP = 1/1 মানে 1 + ½ + 1/3, এরকম করে 1/RP = পেলাম কত? 1/RP = পেলাম 11/6। তাহলে RP = 6/11, অর্থাৎ বর্তনীর তুল্য রোধ হবে 6/11 ওহম, অর্থাৎ বর্তনীর তুল্য রোধ 6/11 ওহম। এবার পরের অঙ্কটাতে চলে যাই। এরপরে দেখো এখানে একটা দিয়েছি অঙ্ক যে R1 ও R2 রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কত। এটা এই অঙ্কটার সঙ্গে একটু আচ্ছা অঙ্কটা করে নিই তারপরে বলছি। দেখো সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যদি RP হয় আমরা জানি 1/RP = 1/R1 + 1/R2 সমান্তরাল সমবায়ে তুল্য রোধের রাশিমালা। সেক্ষেত্রে এটাকে একটু ভগ্নাংশে যোগ করে নিলাম, যোগ করে নিয়ে দেখলাম R2 + R1 / R1 + R2 এটা 1/RP এর সঙ্গে সমান। অনন্যক নিয়ে নিলাম, RP সমান কত হবে? R1 + R2 / R1 + R2। তাহলে সমবায়টির তুল্য রোধ হবে R1 R2 / R1 + R2। দেখো এই ক্ষেত্রে দুটো রোধকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধ আমরা কিভাবে পাবো? দুটো রোধের গুণফল / দুটো রোধের যোগফল, এই দ্বারা আমরা তুল্য রোধটা নির্ণয় করতে পারবো। আমরা কিন্তু পুরো এই সমীকরণগুলো বের করব না, এরপরে যে ক্ষেত্রে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমরা সরাসরি এই ফর্মুলাটা প্রয়োগ করে অঙ্কগুলো করব, তাহলে আমাদের সুবিধা হবে, সময় কমে যাবে। এবার যদি তোমার শর্ট কোশ্চেনের MCQ বা 1 নম্বরের প্রশ্নে যদি এরকম প্রশ্ন দিয়ে থাকে তাহলে আমরা দ্রুত সমাধান করার জন্য এই সূত্রটা ব্যবহার করব, সূত্র ব্যবহার করে করব। দেখো আচ্ছা এক্ষেত্রে আমরা একটু দেখে নিই R1 R2 যদি সমান হয়, সমান হলে কি হবে? R1 আর R2 যদি সমান হয়, R1 = R2 যদি R হয় তাহলে দেখো কি হবে? R × R / R1 R + R দ্যাট ইজ ইকুয়াল টু R²/2R। একটা আর কেটে যাবে R/2, অর্থাৎ একই মানের দুটো রোধকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধের রাশিমালা হবে ওই রোধের মান /2। যদি তিনটে রোধ থাকে তাহলে প্রত্যেক একটা রোধের মান /3, এটা হবে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ। যদি n সংখ্যক রোধ থাকে তাহলে n সংখ্যক রোধের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? R / n সংখ্যক। যদি একই মানের n সংখ্যক রোধকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধ হবে R/n। তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে একই রোধ যদি থাকে সমান্তরাল সমবায়ে তাহলে আমরা খুব সহজে এক্ষেত্রে দেখো আমরা কতগুলো কথা বলেছি। দুটি রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা সরাসরি এই সূত্র প্রয়োগ করে তুল্য রোধ নির্ণয় করতে পারবো, যেটা আমরা আগের ক্ষেত্রে করেছি। দুটি সমান মানের রোধের
সমান্তরাল সমবায়ের তুল্য রোধ একটি রোধের অর্ধেক হবে। আচ্ছা, তিনটি সমান মানের রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ একটি রোধের 3/1 হবে। এই রকম আমরা আগেই বলেছি যে n সংখ্যক যদি একই মানের রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করা হয় তাহলে সমবায়টির তুল্য রোধের মান হবে R/n, অর্থাৎ একটি রোধের মান ডিভাইডেড বাই n সংখ্যক যেহেতু একই মানের রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করা আছে। ঠিক আছে, এইভাবে আমরা এগুলো সহজে সমাধান করব। এরপর দেখো এখান থেকে কিছু অঙ্ক তোমাদের দেওয়া আছে, অঙ্কগুলো চেষ্টা করবে। আর মানের তিনটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনুপাতের মান কত হবে? তাহলে আর মানে তিনটা রোধ আছে, তিনটা রোধকে শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ হবে 3R, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হবে R/3। এই দুটোর অনুপাত বের করে নেব, তাহলেই আমরা শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনুপাত নির্ণয় করতে পারবো। এরপরে 6 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তাহলে 6 ওহম রোধের তার ছিল, তাকে 2 ভাগে ভাগ করে দিলাম, প্রত্যেকটা ভাগের রোধ হবে কত? 3 ওহম। এই 3 ওহমের দুটো তারকে আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি, তাহলে তুল্য রোধ কত হবে? 3 ওহম ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3/2 1.5 ওহম। এগুলো দেখবে। দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 2.4, একটি রোধ 4 ওহম হলে অপর রোধটির মান কত হবে? দেখো, দুটো রোধকে সমান্তরাল সমবায়ে রাখলে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটার মধ্যে একটা রোধকে আর ধরে নেবে, আর একটা 4 ওহম দেওয়া আছে, তুল্য রোধের মানও দেওয়া আছে, ওই ফর্মুলা ব্যবহার করে সহজে এটা সমাধান করতে পারবে। এরপরে দেখো, একটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 25 ওহম এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 6 ওহম। রোধ দুটির মান নির্ণয় করো। এই অঙ্কগুলো থাকে প্রায় কোশ্চেনে, তোমরা দেখবে, একটু ভালো করে নেবে। দেখো, আমরা এখানে দুটো রোধ ধরে নিয়েছি, দুটো রোধের মান R1 ও R2। ঠিক আছে, রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? R1 + R2। আবার দেওয়া আছে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? 25 ওহম, 25 ওহম। তাহলে R1 + R2 = 25। শ্রেণী সমবায়ে তুল্য রোধ 25 ওহম বলে এটা আমরা লিখতে পারলাম। আবার রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? R1 × R2 ডিভাইডেড বাই R1 + R2। এইটা সমান কত? আবার সমান্তরাল সমবায়ে তুল্য রোধ দেওয়া আছে 6 ওহম, তাহলে এইটা সমান 6। আবার দেখো, R1 + R2 এটা সমান কত? এটা সমান আবার 25, ওই মানটা বসিয়ে দেবো। তাহলে R1 + R2 এটাকে ডান দিকে নিয়ে গেছি, 6 × R1 + R2, R1 + R2 জায়গায় 25 বসিয়ে দিয়েছি। তাহলে R1 + R2 এই R1 × R2 সমান 6 × 25 দ্যাট ইজ ইকুয়াল টু 150। R1 + R2 সমান 6 × 25 দ্যাট ইজ ইকুয়াল টু R1 R2 ইকুয়াল টু 150। এরপর যে কোনো একটা রোধের মান বের করে নেবো। এই দুটো সমীকরণ আমরা পেয়েছি, দেখো, R1 + R2 = 25 আর R1 R2 = 150। যে R1 R2-র মধ্যে যে কোনো একটা মান এখান থেকে বের করে এখানে বসিয়ে দেবো। দেখো, R2 = 150/R1, এটা বসিয়েছি, বের করে নিয়েছি। 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি R1 + 150 ডিভাইডেড বাই R1 = 25। এই যে সমীকরণটা এইখান থেকে পেয়ে গেলাম। এই সমীকরণটাকে আস্তে আস্তে সিম্পলিফাই করেছি। R² + 150 × 25R1 দিয়ে সবগুলোকে বাঁ দিকে নিয়ে এসেছি। R1² - 25R1 + 150 = 0। এবার এটাকে বিভিন্নভাবে সমাধান করা যায়। আমি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর ভেঙে নিয়েছি, দিয়ে দেখো R1 - 15 × R1 - 10 = 0 এটা করেছি। R1 - 15 = 0 হলে দুটো রাশির গুণফল 0, যে কোনো একটা রাশি 0 হতে হবে। যদি এটা 0 হয়, R1 - 15 0 হয়, তাহলে R1 = 15। আর তখন R2 = কত হবে? 10। যেহেতু R1 + R2 = 25, তাহলে R1 15 হলে R2 = 10 হবে। আবার উল্টোটা, যদি R1 - 10 = যদি 0 হয়, তাহলে R1 - 10 = 0 হলে R1 = 10 হবে, R2 = 15 হবে। অর্থাৎ রোধ দুটার মান দেখতে পেলাম, একটা 10 ওহম আর একটা 15 ওহম। তাহলে এইভাবে তোমরা বাকিগুলো সমাধান করবে। বাকি একটা অঙ্ক আমি এখানে দিয়েছি, দুটি রোধের শ্রেণী সমান্তরাল সমবায় তুল্য রোধ যথাক্রমে 12 ওহম ও 5/3 ওহম, রোধ দুটির মান নির্ণয় করতে হবে। একই রকমভাবে সমাধান করা যাবে। এবার দেখো, এখানে একটা বর্তনী দেওয়া আছে। দেখো, একটা প্রান্ত বিন্দু, এখান থেকে দুটো রোধ, একটা 6 ওহম, একটা 4 ওহম, আবার এখানে একটা 6 ওহম, একটা 8 ওহম আর একটা 2 ওহম
একটা রেজিস্ট্যান্স, এইগুলো হচ্ছে এইভাবে একটা সমবায় তৈরি করা আছে। এই সমবায় তুল্য রোধ নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম বর্তনী রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের রাশিমালা আমরা জানি। এইটা হচ্ছে মিশ্র সমবায়। তাহলে এই দুটো সমান্তরাল সমবায়, এই দুটো সমান্তরাল সমবায় আছে, আর এদের তুল্য রোধ আবার শ্রেণী সমবায় যুক্ত আছে। এবার দেখো, আমরা এই দুটোর তুল্য রোধ আগে বের করে নেব। 6 ওহম আর 4 ওহম রোধ দুটি পরস্পরের সঙ্গে সমান্তরাল সমবায় আছে, তাই এদের তুল্য রোধ কত হবে? দেখো, আমি যেই ফর্মুলাটার কথা বলেছিলাম সেইভাবে বের করেছি। 4 × 6 / 4 + 6 দ্যাট ইজ ইকুয়াল টু 24/10 দ্যাট ইজ ইকুয়াল টু 2.4 ওহম। আবার 8 ওহম আর 2 ওহম রোধ দুটি পরস্পরের সমান্তরাল সমবায় আছে, এক্ষেত্রেও তুল্য রোধ বের করে নেব। 8 × 2 / 8 + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 16/10 দ্যাট ইজ ইকুয়াল টু 1.6 ওহম। এবার দেখো, এই দুটো রোধের তুল্য রোধ হচ্ছে 2.4 ওহম, ওখানে লিখেছি। আবার এই দুটো রোধের তুল্য রোধ হচ্ছে 1.6 ওহম, এই দুটোকে লিখেছি। এর তুল্য রোধ পরস্পর শ্রেণী সমবায়ে যুক্ত, ঠিক এইভাবে যুক্ত আছে। মানে এই দুটো রোধের সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধটা পেলাম, এই দুটো রোধের পরিবর্তে সেই রোধটাকে লিখে দিয়েছি। আবার এখানে দুটো রোধ সমান্তরাল সমবায় আছে, এদের যে তুল্য রোধ সেটাকে আবার আমরা এখানে লিখে দিয়েছি। দুটো আবার শ্রেণী হয়ে গেছে। শ্রেণী সমবায়ের তুল্য রোধ আমরা কি জানি? দুটো রোধের যোগফল। তাহলে সরাসরি যোগ করে দিলে আমরা তুল্য রোধ পেয়ে যাব। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হবে 2.4 প্লাস 1.6 ওহম দ্যাট ইজ ইকুয়াল টু 4 ওহম। এবার তোমরা এইগুলো দিয়েছি হোমওয়ার্ক হিসেবে, এইগুলো তোমরা বাড়িতে করবে। এখানে দেখো, এটার সঙ্গে এটা শ্রেণী সমবায় যুক্ত আছে, এদের তুল্য রোধ আগে বের করবো। সেই এদের যে তুল্য রোধ বেরোবে সেই রোধটা আবার 4 ওহমের সঙ্গে সমান্তরাল সমবায় আছে, তাহলে তুল্য রোধ পেয়ে যাবো। এখানে দেখো 1 ওহম এই দুটো রোধ শ্রেণী সমবায় আছে, এদের তুল্য রোধ বের করবো। আর 1.5 ওহম আর 1 ওহম এরাও শ্রেণী সমবায় আছে। অ্যাকচুয়ালি এখানে ধরো যদি একটা প্রবাহ মাত্রা আই যায়, এই প্রবাহটা এদিকে ভাঙবে, এদিকে ভাঙবে, এই প্রবাহটা এদিকে যাচ্ছে, তাহলে এই দুটো রোধের মধ্যে দিয়ে একই প্রবাহ মাত্রা যাচ্ছে। আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দুটো রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা একই হয়, তাহলে এই দুটোর মধ্যে দিয়ে যেহেতু একই প্রবাহ মাত্রা যাচ্ছে, তাহলে এরা শ্রেণী সমবায় আছে, তাহলে এদের তুল্য রোধ বের করে নেবো। আর এটার মধ্যে আলাদা প্রবাহ মাত্রা যাচ্ছে, তাহলে এদের সঙ্গে এরা আবার সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তুল্য রোধ পেয়ে যাবে। এবার এইটা দেখো, এই দুটো রোধের মধ্যে দিয়ে একই প্রবাহ মাত্রা যাচ্ছে, তাহলে এরা শ্রেণী সমবায় আছে। এই দুটো রোধের মধ্যে দিয়ে একই প্রবাহ মাত্রা যাচ্ছে, এরা শ্রেণী সমবায় আছে। আবার এদের তুল্য রোধ আর এই দুটোর তুল্য রোধ এরা আবার পরস্পর সমান্তরাল সমবায় আছে, দিয়ে আমরা এটা বের করে নিতে পারবো। এখানে দেখো, এই রোধ পরস্পর শ্রেণী সমবায় আছে, এদের তুল্য রোধ বের করব। এই রোধ পরস্পর শ্রেণী সমবায় আছে, তাদের তুল্য রোধ বের করব। এদের তুল্য রোধ পরস্পর সমান্তরাল সমবায় আছে। আবার এদের সমবায়ের যে তুল্য রোধ তার সঙ্গে এই দুটো রোধ আবার শ্রেণী সমবায় আছে। তাহলে এইভাবে আমরা সমাধানগুলো করব। যার আটকাবে আমাকে অবশ্যই জানাবে, আমি এইগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এরপর এইখানে আর একটা দিয়েছি, দেখো এখানে মনে রাখবে, এই যে দেখো কন্টিনিউয়াস লাইন যেগুলো দেওয়া আছে আর যেগুলো আর্ক করা আছে, এইগুলো রেজিস্ট্যান্স ইন্ডিকেট করে। আর কন্টিনিউয়াস লাইনগুলো, এগুলো কন্ডাক্টরের কোনো রেজিস্ট্যান্স হয় না, পরিবাহীর কোনো রোধ হয় না। মানে এই যে পরিবাহীগুলো দ্বারা আমরা যুক্ত করেছি তাদের রোধটা শূন্য, নগণ্য। তাহলে অ্যাকচুয়ালি বি পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা যুক্ত আছে, আবার বি পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা যুক্ত আছে, আবার বি পয়েন্টের সঙ্গে এই রেজিস্ট্যান্সটার এই টার্মিনালটাও যুক্ত রয়েছে, এই পয়েন্টের সঙ্গে আবার এই রেজিস্ট্যান্স যুক্ত আছে। এবার দেখো, এটা একই পয়েন্ট, এই দুটো সমান্তরাল সমবায় আছে, এই দুটোর সঙ্গে এইটা শ্রেণী, এই দুটোর যে তুল্য রোধ তার সঙ্গে এই রোধটা শ্রেণী সমবায় আছে, আর এদের যে তুল্য রোধ তার সঙ্গে আবার এটা সমান্তরাল সমবায় আছে। এইভাবে করে আমরা সমাধান করতে পারবো। চেষ্টা করবে, অবশ্যই না পারলে জানাবে, আমি সাহায্য করতে পারবো। এরপর এই রকম অঙ্কগুলো দেখো পরীক্ষায় থাকে। এখানে একটা পাশের চিত্রে এ ও বি বিন্দুর মধ্যে রোধ নির্ণয় করো, তুল্য রোধ নির্ণয় করো। এইখানে দেখো এইভাবে যুক্ত করা আছে, আরও আর তিনটা রোধ আর এদেরকে এভাবে যুক্ত করা আছে। আবার এই বিন্দুর সঙ্গে একটা পরিবাহী দ্বারা যুক্ত করা আছে এই বিন্দুতে, আবার এই সঙ্গে এই বিন্দুতে। মনে করো এবার এইটাকে আমরা সিম্পলিফাই করব কিভাবে, খুব সহজেই। দেখো, এটা তো কন্ডাক্টর, পরিবাহী, এ তো রোধ শূন্য, তার মানে এই বিন্দু আর এই বিন্দুটা সমান, একই বিন্দু। আবার বি এই পরিবাহী দ্বারা যুক্ত করা আছে, অর্থাৎ বি বিন্দু আর এই বিন্দু এই দুটো একই বিন্দু। এবার দেখো,
আমি এটাকে যদি লিখে দিই এখানটাকে এ, ছোট হালকা করে লিখে দিলাম, এইটাকে বি বিন্দু, যেহেতু এই বিন্দুর সঙ্গে পরিবাহী দ্বারা যুক্ত আছে, এই বিন্দু আর এই বিন্দু একই বিন্দু, এই বিন্দুর মধ্যে এই তারের কোনো রোধ নেই, তাহলে মানে এই বিন্দুটা আর এই বিন্দুটা একই বিন্দু আমরা বলতে পারি। আবার এর সঙ্গে একটা পরিবাহী দ্বারা যুক্ত করা আছে, তাহলে এই বিন্দু আর এই বিন্দু একই বিন্দুর মতো কাজ করবে। এবার দেখো তো, এই আর রোধটা এ আর বি এর মধ্যে যুক্ত আছে, আচ্ছা এই আর রোধটা এও এ আর বি এর মধ্যে যুক্ত আছে, আবার এই রোধটা এ ও এ আর বি এর মধ্যে যুক্ত আছে, তাহলে তিনটা রোধই একই টার্মিনালের সঙ্গে যুক্ত আছে। তিনটা রোধের একটা প্রান্ত এর সঙ্গে যুক্ত আছে, অন্য প্রান্ত বি এর সঙ্গে যুক্ত আছে। এবার এইটাই আমরা লিখে নিচ্ছি, দেখো এখানে ভাবে, তাহলে এ বিন্দুটা এটা, বি বিন্দু এটা, তিনটা রোধ এ আর বি বিন্দুর সঙ্গে এইভাবে যুক্ত আছে, তিনটা সমান্তরাল সমবায় আছে, তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কী হবে, প্রতিটা রোধের মান ডিভাইডেড বাই 3। এক্ষেত্রে যেহেতু তিনটা রোধ একই, তাই তুল্য রোধ হবে R/3। এবার এটা কিছু কাজ দিয়েছি, দেখো এগুলো তোমরা চেষ্টা করবে, এগুলো নিজেরা একটু চেষ্টা করবে, চেষ্টা না মানে করে না পারলে তখন আমি বলবো, আর না হলে নিজেদের একটু মাথাটা খাটানো হবে না আর কি আমি করে দিলে। তুল্য রোধ এক্ষেত্রে দেখো তুলাঙ্ক রোধ নির্ণয় করতে বলেছি, এরকম একটা সার্কিট দিয়েছি। এইখানে দেখো 2 ওহম, এইখানে 2 ওহম দুটো আছে, এরা সমান্তরাল সমবায় আছে, এইখানে 2 ওহম সমান্তরাল সমবায় আছে, এদের তুল্য রোধ বের করবো, এদের তুল্য রোধ বের করবো, এদের তুল্য রোধ, এদের তুল্য রোধ, এই প্রত্যেকটা 2 ওহম রোধ, এরা আবার সবাই শ্রেণী সমবায় আছে, দিয়ে আমরা তুল্য রোধটা বের করতে পারবো। এক্ষেত্রে একটা দেখো এখানে এরকম একটা বর্তনী দেওয়া আছে, মজার হচ্ছে এই পরিবাহীটাকে নিয়ে, ঠিক আছে, এই পরিবাহীটাকে নিয়ে মজার ব্যাপার। এই পরিবাহীটার কোনো রোধ নেই, অর্থাৎ বি বিন্দু আর এই বিন্দুটা একই বিন্দু, তাহলে দেখতে পাচ্ছি এটার সঙ্গে এটা সমান্তরাল সমবায় হয়ে যাবে, সমান্তরাল সমবায়ের সঙ্গে এটা সমান্তরাল সমবায় হয়ে যাবে, তার সঙ্গে এটা শ্রেণী, এদের সমান্তরাল সমবায়, তার তুল্য রোধ, তার সঙ্গে এরা শ্রেণী সমবায় থাকবে, এই বর্তনীটার তুল্য রোধ আবার এর সঙ্গে সমান্তরাল সমবায় থাকবে, দিয়ে আমরা তুল্য রোধটা নির্ণয় করতে পারবো। এরপর এই অঙ্কগুলো থাকতেও পারে, থাকলে খুব সহজভাবে এগুলো সমাধান করা যাবে। আর যেহেতু তোমাদের ক্লাস 10-এর ক্ষেত্রে কেবলমাত্র শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের সমন্বয়ে যে মিশ্র সমবায়গুলো, সেইগুলো খুব সহজ উদাহরণের কথা বলা আছে, তো আমি এইটা করে দিচ্ছি যে অনেক ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো দেওয়া হয়ে যায়, তো দেখে নাও একটু এইগুলো। এখানে একটা বর্তনী এঁকেছি, দেখো এখানে একটা 10 ওহম, এটা 2 ওহম, এদিকে আবার 25 ওহম, এটা 5 ওহম, এইভাবে যুক্ত করা আছে। আবার এই দুটো রোধের যে সংযোগ বিন্দু, সেই বিন্দু থেকে এই দুটো রোধের যে সংযোগ বিন্দু, সেখানে একটা রোধ এখানে লাগানো আছে। এখানে এটাকে কোনোভাবেই শ্রেণী বা সমান্তরাল সমবায়ে ভাঙা সম্ভব নয়। এর আগে যে অঙ্কগুলো আমরা করেছিলাম, কোথাও শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় আছে এবং শ্রেণী সমান্তরাল সমবায়ের সমন্বয় বর্তনীগুলো ছিল, এগুলো আগে ছিল। এবার আগের উদাহরণ পর্যন্ত, এখন কিন্তু এখানে একটু অন্যরকম, এটাকে কোনোভাবেই তুমি শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় ভেঙে সমাধান করতে পারবে না। এবার দেখো হুইটস্টোন ব্রিজ বলে একটা ব্রিজ আছে, হুইটস্টোন ব্রিজ আমি এখানে এঁকেছি, দেখো এইরকম 4টে রোধ আর মাঝে এরকম একটা রোধ আছে, যেমনভাবে আমি এঁকেছি। এই বর্তনীটাও দেখো সেই একই রকমের বর্তনী, দুটো বর্তনী। এই বর্তনীটার তৌল অবস্থা বলা হয়। তৌল অবস্থা বলতে, তৌল অবস্থা কখন বলবো না, তৌল অবস্থা হচ্ছে পি কিউ আর এস এর এমন কিছু মান পাবো যার জন্য এই জি রোধের মধ্যে দিয়ে মাঝের যে রোধটা আছে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না, সেই অবস্থাটাকে বলা হয় তৌল অবস্থা, হ্যাঁ, বা ব্যালেন্সড কন্ডিশন। তো যদি ব্যালেন্স কন্ডিশনটা কখন হবে, আর ব্যালেন্স কন্ডিশন হলেই তখন দেখবে এই যে জি রেজিস্ট্যান্স আছে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না, তখন আমরা এই রোধটাকে তুলে দিতে পারবো। এই রোধটা থাকা না থাকা সমান, কোনো রোধের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ না যায়, তাহলে সেই রোধটাকে আমাদের হিসাবের মধ্যে ধরে সমস্যা বাড়ানোর কোনো প্রয়োজন নেই, তাহলে সেই রোধটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এবার দেখো এইটা ব্যালেন্সড কন্ডিশন বা তৌল অবস্থায় থাকবে কখন, যখন P/Q এই রোধটার অনুপাত R/S এই রোধটার অনুপাত সমান হবে। তাহলে P/Q = R/S, এটা হলে জি রোধের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। আবার এটাও বলতে পারি জি রোধের দুই প্রান্ত অর্থাৎ সি আর ডি বিন্দুর বিভব প্রভেদটা সমান হবে। তাহলে
জি সি আর ডি বিন্দুর মধ্যে বিভব প্রয়োগ যদি সমান হয় তাহলে জি রোধের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না, আর জি রোধের মধ্যে দিয়ে যদি কোনো তড়িৎ প্রবাহ না যায় তাহলে জি রোধটাকে আমরা উপেক্ষা করতে পারবো, তার মানে জি রোধটা থাকলেও তার কোনো প্রভাব থাকবে না, অর্থাৎ আমরা হিসাবের ক্ষেত্রে ওই জি রোধটাকে ধরবো না। এবার এইখানে দেখো আমরা ওই কন্ডিশনটাই অ্যাপ্লাই করেছি। এটা একটু হুইস্টন ব্রিজের মতো বর্তনী দেখতে পাচ্ছি। এবার তৌল অবস্থা কিনা সেটা আমাদের তো জানতে হবে। দেখো এই রোধটাকে আমরা পি বলেছি, এই রোধটাকে কিউ বলেছি, এই রোধটাকে আর বলেছি, এই রোধটাকে এস বলেছি। তাহলে পি বাই কিউ সমান কত? 10/2। দেখো পি বাই কিউ ইকুয়াল টু 10/2 5। আবার আর বাই এস ইকুয়াল টু 25/5, দ্যাট ইজ ইকুয়াল টু 5। তার মানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তো এই দুটো অনুপাত সমান হয়ে গেল, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়ে গেল। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস যদি হয়ে যায় তাহলে আমরা বললাম কি যে মাঝে যে রোধটা আছে 4.5 ওহম এর দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হবে। দুই প্রান্তের বিভব প্রভেদ যদি সমান হয় তাহলে দুই প্রান্তের বিভব যদি সমান হয় তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ শূন্য হয়ে যাবে। দুই প্রান্তের বিভব প্রভেদ শূন্য হয়ে গেলে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না। কোনো তড়িৎ প্রবাহ না হলে এই রোধটাকে আমরা তুলে নেব। মানে 4.5 ওহম যে রোধটা আছে রোধটাকে বিচ্ছিন্ন করে বাকি বর্তনীটা তুল্য রোধ বের করে নেবো। এবার ওই রোধটাকে যদি তুলে দিই তাহলে কীরকম বর্তনী হবে দেখে নাও। ওই রোধটাকে তুলে নিলে এরকম একটা বর্তনী পাওয়া যাবে। এ আর বি দুটো প্রান্তবিন্দুর মধ্যে 10 ওহম 2 ওহম এটা শ্রেণী সমবায় থাকবে। 25 ওহম আর 25 ওহম আর 5 ওহম এরা আবার শ্রেণী সমবায় থাকবে। তাহলে এই দুটো তুল্য রোধ কত হবে? আচ্ছা এটাকে আরও সহজভাবে আমরা এই ছবিটাকে এঁকে নিয়েছি। দেখো এখানে 10 ওহম আর 2 ওহম এইভাবে আছে শ্রেণী সমবায়। 25 ওহম আর 5 ওহম এরা দুটো শ্রেণী সমবায় আছে। তাহলে 10 আর 2 এদের তুল্য রোধ 12 ওহম, 25 আর 5 এদের তুল্য রোধ 30 ওহম। এবার এরা দুটো পরস্পর সমান্তরালে আছে, তাহলে বর্তনীর তুল্য রোধ বা এফেক্টিভ রেজিস্ট্যান্স আর ই ইকুয়াল টু কত হবে? 12 × 30 ডিভাইডেড বাই 12 + 30। তাহলে আমরা এটা কাটাকুটি করে নিলাম, করে দেখলাম 60/7 ওহম। এটাও রেখে দিতে পারো, আমরা এটা একটু ক্যালকুলেশন করেছি 8.57 ওহম প্রায় এই রোধটা এই মানটা হবে। আরেকটা উদাহরণ দেখে নাও। এখানে দেখো একটা একই রকম বর্তনী আগে যেটা এঁকেছিলাম তার মতোই। এবার এইখানে এই রোধটা আর এই রোধটা সমান। দেখো আবার আর এই নিচের রোধগুলো সমান। এইটা এবার এ আর বি বিন্দুর মধ্যে আমরা যদি তুল্য রোধ নির্ণয় করতে চাই কি করব? মিরর সিমেট্রিকে আমরা কাজে লাগাতে পারবো। মিরর সিমেট্রি কি না, এই যে মাঝের রোধটা আছে এই রোধ বরাবর একটা মিররকে যদি রেখে দিই, মিররে দেখো এর ঠিক বিপরীতে এটা আছে, মানে এর রিফ্লেকশানে মানে এটা পাবো। এদিক থেকে যদি দেখি এই রোধের রিফ্লেকশানে এটা পাওয়া যাবে। অর্থাৎ দেখো এখানে 2 ওহম আছে, এখানে 2 ওহম, এখানে প্রবাহমাত্রা I1 যদি যায়, এখানে যদি প্রবাহমাত্রা I2 যায়, এদিকে প্রবাহমাত্রা এইখানে I1 প্রবেশ করবে এবং I2 প্রবাহ, মোট প্রবাহটা অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো এখানে I1 প্রবাহ যাচ্ছে, আবার এর মধ্যে দিয়েও I1 প্রবাহ যাচ্ছে। তাহলে এর মধ্যে দিয়ে কত যাচ্ছে? এই রোধের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা কোনো প্রবাহমাত্রা পাচ্ছি না, যাচ্ছে না। আবার এর মধ্যে দিয়ে I2 প্রবাহ যাচ্ছে, এর মধ্যে দিয়েও I2 প্রবাহ যাচ্ছে। তাহলে এর মধ্যে দিয়ে কত যাচ্ছে? এই আর এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা, এইখানেও কোনো প্রবাহমাত্রা যাচ্ছে না। অর্থাৎ এই আর রোধের মধ্যে দিয়ে প্রবাহমাত্রাটা শূন্য হয়ে গেল। আর রোধের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা যদি শূন্য হয়ে যায় তাহলে কি হবে? আবার ওই রোধটাকে আমরা উজ্জ্ব করে দেবো, ওই রোধটাকে আমরা সরিয়ে দেবো, ওই রোধটা থাকা না থাকা একই রকম ব্যাপার। তাহলে আমরা এই বর্তনীটার সমতুল্য বর্তনী হিসাবে আমরা এটা পেলাম। 2R দুটো রোধ শ্রেণী সমবায়ে থাকবে, আর নিচের দুটো আর দুটো রোধ এটা শ্রেণী সমবায়ে থাকবে। এদের তুল্য রোধ 4R আর এদের তুল্য রোধ 2R শ্রেণী সমবায়ে যেহেতু আছে, দেখছি দুটোর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা একই, তাহলে এরা দুটো পরস্পর শ্রেণী সমবায় আছে, এটা শ্রেণী সমবায় আছে, আর এই রোধটা কিছুই নেই। এই রোধটার কোনো ভূমিকাই নেই এখানে, তাহলে ওইটা সরিয়ে দিলাম। এবার দেখো এই 2R 4R আর এখানে আর 2R, এরা এই দুটো রোধ পরস্পর সমান্তরাল সমবায় আছে, তাহলে বর্তমানে তুল্য রোধ 4R × 2R ডিভাইডেড বাই 4R + 2R, তাহলে এটা হবে 8R² ডিভাইডেড বাই 6R, দ্যাট ইজ ইকুয়াল টু 4/3R। এইভাবে আমরা তুল্য রোধটা পেয়ে গেলাম। এবার এখানে আছে দেখো, এরপর কতগুলো বর্তনী দিয়েছি, সেই বর্তনীগুলোর তুল্য রোধ তোমাদের নির্ণয় করতে হবে। তোমরা ভিডিওটা পজ করে দেবে, পজ করে এগুলো তুলে নেবে খাতায়, দিয়ে সমাধান করার চেষ্টা করবে। দেখো এইরকম একটা বর্তনী দিয়েছি। আগে এরকম একটা বর্তনী তোমরা দেখেছিলে যেখানে এই রোধটা আর এই রোধটা ছিল না, তার দিয়ে যুক্ত ছিল, এখানে দুটো রোধ যুক্ত করা হয়েছে। একই রকমভাবে এইটাও তাই। হ্যাঁ, তাহলে এইগুলো তোমরা একটু সমাধান করার চেষ্টা করবে। এইটা
খুব সিম্পল, আমি একটা দেখিয়ে দিই, একটা দেখিয়ে দিলেই তোমরা পেরে যাবে। দেখো অ্যাকচুয়ালি এটা তো এ বিন্দু, এটা বি বিন্দু, তো আমি এখানে একটা এ বিন্দু এ আঁকলাম, এটা বি আঁকলাম। এ থেকে একটা রোদ এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, দেখো একটা রোদ এইদিকে গেল, একটা রোদ এদিকে এলো, ঠিক আছে। এইখান থেকে এই রোদে গেল, এখানে আরেকটা রোদ দের দ্বারা আর রোদের দ্বারা বি বিন্দুতে গেল, আমি ওই রোদটাকে এখানে এঁকে নিলাম, ঠিক আছে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এ বিন্দু থেকে এই রোদটা শুরু হলো, এই রোদটা শুরু হয়ে শেষ হয়ে এখানে গেল, আর মাঝে এই একটা বিন্দু পাওয়া গেল, দেখবে। আচ্ছা, এবার এই প্রান্তে যে রোদটা গেছে এইটা, এটা গেল দিয়ে এখান থেকে গিয়ে বি বিন্দুতে, তার মানে এখান থেকে আরেকটা রোদ, আর এই মাঝের রোদটা, তার মানে এটাকে যদি আমি সি নাম দিই, এটাকে যদি ডি নাম দিই, তাহলে এই সি হবে এটা আর ডি হবে এটা, সি আর ডি এর মাঝে আর একটা রোদ এটা আছে, দেখো এই রোদটা আর, এটা আর, এটা আর, এটা আর, নিচে এটা আর, এটা আর, তাহলে এটাও হবে আর, এটাও হবে আর, এটা পেয়ে গেলাম। আর মাঝের রোদটা এটা আর, তাহলে এটা কি বর্তনী দাঁড়ালো, এটা কি বর্তনী দাঁড়ালো, এটা ওয়েস্টার্ন ব্রিজের মতো, বা মিরর রিফ্লেকশনের সাহায্যে, মিরর সিমেট্রির সাহায্যে আমরা এর সমাধান করে নিতে পারবো। একই রকমভাবে এইটা তোমরা চেষ্টা করো, হবে। আচ্ছা, এরপরে আরও কয়েকটা দিয়েছি, এগুলো খুব মজার, দেখবে সব পারবে। দেখো 3-এর দাগেরটা, এটা দুটো 20 ওহম আর একটা 20 ওহম 5 ওহম এটা এইভাবে যুক্ত আছে, আর এখানে 5 ওহম 20 ওহম এভাবে যুক্ত আছে, মাঝে আবার এদের একটা তার দিক যুক্ত আছে, এটা কিন্তু কোনো রোধ নেই। হ্যাঁ, একটু ভেবে সমাধান করার চেষ্টা করবে, আটকালে আমাকে বলবে। এইটা সার্কিটটা দেখবে, একটু বুদ্ধি কাটিয়ে, সার্কিটটা অনেক বড় মনে হচ্ছে কিন্তু খুব সিম্পল, আগে যেগুলো করেছি তার মধ্যে থেকেই থাকবে, একটু নিজেরা ভাববে, না পারলে আমাকে অবশ্যই জানাবে, আমি করে দেওয়ার চেষ্টা করব। এই যে 5-এর দাগের যে বর্তনীটা, এটাও দেখবে এ আর পি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলা হয়েছে, এটা দেখবে। আর 6টাও তোমরা দেখবে মিরর সিমেট্রি অ্যাপ্লাই করে করা যাবে, আমি এটা বলে দিলাম, কিন্তু যদি না পারা যায় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবে না, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই, পরবর্তী অঙ্কগুলো আরও একটা ভিডিওতে আমরা আনবো। পরবর্তী অঙ্কগুলো বলতে আমাদের ওই অভ্যন্তরীণ বিভব পতন, অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক বল এই সংক্রান্ত ভিডিও, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।